আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? শুরু করছি অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের চতুর্থতম পাঠ সামগ্রিক ব্যয়। আজকের পাঠটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের পাঠের আলোচনা থেকে ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে এবং সৃজনশীল প্রশ্নটা কী রকম হবে সেটার সলিউশন ইনশাআল্লাহ আমরা আজকের পাঠে দেখানোর চেষ্টা করব। চলো আমরা প্রেজেন্টেশনে যাই। ওকে, তাহলে শুরু করছি আজকের পাঠ সামগ্রিক ব্যয়, যেটাকে ইংরেজিতে বলা হয় এগ্রিগেট এক্সপেন্ডিচার, সংক্ষেপে বলা হয় কি এই। এই এই এর পূর্ণরূপ কি যদি প্রশ্নে আসে তাহলে বলবেন এই এর পূর্ণরূপ হচ্ছে এগ্রিগেট এক্সপেন্ডিচার। আজকের পাঠ শেষে তোমরা সামগ্রিক ব্যয় ব্যাখ্যা করতে পারবে, ভোগ ব্যয় ব্যাখ্যা করতে পারবে, বিনিয়োগ ব্যয় ব্যাখ্যা করতে পারবে, সরকারি ব্যয় ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আসি সামগ্রিক ব্যয় বা এগ্রিগেট এক্সপেন্ডিচার বা এই কাকে বলে। কোনো অর্থনীতিতে সকল চূড়ান্ত পণ্য ও সেবার বর্তমান মূল্যকে সামগ্রিক ব্যয় বলে। অর্থাৎ একটা দেশে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্যের সমষ্টি, অর্থাৎ ওই দ্রব্য উৎপাদন করতে গিয়ে যে কষ্টটা হয়েছে সেটাই হচ্ছে কি সামগ্রিক ব্যয়। এখন আসি বদ্ধ অর্থনীতি। আমরা গত ক্লাসে বলছিলাম যে অর্থনীতির অবস্থা যদি এরকম হয় যে একটা দেশের সাথে অন্য দেশের কোনো আমদানি রপ্তানি হয় না, তখন সেই দেশের অর্থনীতিকে বলা হয় কি বদ্ধ অর্থনীতি। গুড। তাহলে এই বদ্ধ অর্থনীতিতে এই সামগ্রিক ব্যয়, সামগ্রিক ব্যয় কিন্তু কি নির্দেশ করে? এডি বা এগ্রিগেট ডিমান্ড, সামগ্রিক চাহিদা নির্দেশ করে। অর্থাৎ আমি যদি কোনো একটা দ্রব্য কিনতে চাই, এটাই হলো আমার চাহিদা, আর এই চাহিদা ফুলফিল করতে গেলে আমাকে কী করতে হবে? ব্যয় করতে হবে। তাহলে এই এডি এগ্রিগেট ডিমান্ড আলটিমেটলি কী নির্দেশ করে? ব্যয়ের দিকটা নির্দেশ করে। সেজন্য এখানে একজন ব্যক্তির যদি চাহিদা হয় তখন আমরা সেটাকে শুধুমাত্র চাহিদা বলি বা ডিমান্ড বলি। আর এখানে কেন যুক্ত করা হয়েছে? সামগ্রিকভাবে সবার চাহিদাকে একত্রিতভাবে উপস্থাপনের জন্য এডি এগ্রিগেট, সামগ্রিক। এগ্রিগেট মানে কি সামগ্রিক, আর এই ডিমান্ড সামগ্রিকভাবে উপস্থাপন করা হচ্ছে। আর এগ্রিগেট ডিমান্ডটাই কি নির্দেশ করে? মূলত এগ্রিগেট এক্সপেন্ডিচার, সামগ্রিক ব্যয় নির্দেশ করে। আর সামগ্রিক ব্যয়টা যদি বদ্ধ অর্থনীতিতে হয় তখন সেখানে কী কী ক্ষেত্রে ব্যয় হবে? সি মানি কনজামশন, আই মানি ইনভেস্টমেন্ট, আর জি মানি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। অর্থাৎ ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয়, এই তিনটার ক্ষেত্রেই বদ্ধ অর্থনীতিতে সামগ্রিক ব্যয় নির্দেশ করে। আর যদি একটা দেশের সাথে অন্য দেশের বা অন্য রাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য থাকে তখন সে দেশের অর্থনীতি কোন ধরনের অর্থনীতি বলে? মুক্ত অর্থনীতি বা মুক্ত বাজার অর্থনীতি। এই মুক্ত অর্থনীতির ক্ষেত্রে এডি মানে সামগ্রিক চাহিদা অত সমান সমান এই, অর্থাৎ সামগ্রিক ব্যয়। তাই সামগ্রিক ব্যয়ের মধ্যে আগের মতো সবই থাকবে, সি প্লাস আই প্লাস জি প্লাস, এখন এখানে অতিরিক্ত যোগ হবে কি এক্স মাইনাস এম। এক্স মানে কি বলছিলাম? নিট রফতানি। এক্স মানে হচ্ছে রফতানি, এম মানে আমদানি। তো রফতানি থেকে আমদানি বিয়োগ করলে এক্স মাইনাস এম মানে হচ্ছে নিট রপ্তানি। ঠিক আছে? আচ্ছা, এই গেল মুক্ত অর্থনীতি আর বদ্ধ অর্থনীতি। তাহলে মুক্ত অর্থনীতিতে ব্যয়ের কাজ কয়টা? তিনটা। আর বদ্ধ অর্থনীতিতে ব্যয়ের কাজ তিনটা, মুক্ত অর্থনীতিতে ব্যয়ের কাজ কয়টা? চারটা। এবার আসো সেই খাতের ভিত্তিতে যদি আমরা হিসাব করি, দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি, ত্রিখাত বিশিষ্ট অর্থনীতি লেখা আছে না এখানে। তাহলে দ্বিখাত মানে কি? যখন ব্যয়ের কাজ দুইটা, সি প্লাস আই, তাহলে ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় এতটুকু থাকলে তাকে বলা হয় ব্যয়ের কয়টা কাত? এখানে দুইটা কাত, একটা ভোগের জন্য আর একটা বিনিয়োগের জন্য। এই জন্য এটাকে বলা হয় দ্বিখাত বিশিষ্ট অর্থনীতি। যদি ব্যয়ের কাত সি প্লাস আই প্লাস জি তিনটা হয় তখন তাকে বলা হবে কি ত্রিখাত বিশিষ্ট অর্থনীতি। যদি ব্যয়ের কাত চারটা হয়, যেমন এখানে দেখো সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, তাহলে কয়টা কাত? চারটা কাত। এটা হলো চার কাত বিশিষ্ট অর্থনীতি। সুতরাং সামগ্রিক ব্যয় কাকে বলা যাবে? সামগ্রিক ব্যয় হলো
কোনো অর্থনীতিতে অর্থনৈতিক কার্যাবলীর সমষ্টি নির্ণয়ের এক প্রকার পদ্ধতি যা মোট দেশজ উৎপাদনকেই নির্দেশ করে। ঠিক আছে। বিভিন্ন অর্থনীতিবিদগণ সামগ্রিক ব্যয় এই ক্ষেত্রে বিভিন্ন উপাদানকে বিবেচনা করলেও ক্লাসিক্যাল ও কেইনসি অর্থনীতিবিদরা সামগ্রিক ব্যয় এর উপাদান হিসাবে তিনটি বিষয়কে বিবেচনা করেছেন। তাহলে সামগ্রিক ব্যয়ের উপাদান হিসাবে বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্ন উপাদানকে বিশ্লেষণ করেছেন। তার মধ্যে ক্লাসিক্যাল এবং কেইনসি অর্থনীতিবিদ যারা, তারা মূলত তিনটি উপাদানকে বিবেচনায় এনেছেন। সেগুলো কি কি? ভোগ ব্যয়, বিনিয়োগ এবং সরকারি ব্যয়। সি মানি কনজামশন অর্থাৎ ভোগ ব্যয়, আই মানি ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ, আর জি মানি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সরকারি ব্যয়। মনে রাখবেন। প্রথমে আসি তাহলে ওই তিনটা উপাদানের মধ্যে প্রথম উপাদান কী ছিল? ভোগ ব্যয়, কনজামশন, এক্সপেন্ডিচার। তাহলে ভোগ ব্যয়টা কি? ভোগ ব্যয় বলতে কোনো নির্দিষ্ট সময়ে বেসরকারি বা গৃহস্থ ভোগ ব্যয়কে বোঝায়। অর্থাৎ একজন ব্যক্তি বা একটা পরিবার যে যা ভোগ করে সেটাই হলো তার জন্য কি? ভোগ ব্যয়। ঠিক আছে। তাহলে ভোগ ব্যয়কে কয় ভাগে ভাগ করা যায়? আবার দুভাগে ভাগ করা যায়। একটা হলো স্বয়ংভূত ভোগ আর একটা হচ্ছে প্ররোচিত ভোগ। তাহলে প্রথমে আসি স্বয়ংভূত ভোগ কাকে বলে। যখন মানুষের আয় শূন্য তখন সে যে ভোগ করে তাকে স্বয়ংভূত ভোগ বলে। অর্থাৎ একটা শিশু, চিন্তা করে দেখো, একটা শিশু সে তো ইনকাম করতে পারে না, তার আয় তো শূন্য, তখনও কি সে উপাস থাকে? তখনও তো সে কিছু না কিছু ভোগ করে, তাই না? তাহলে তার আয় নাই কিন্তু ভোগ ব্যয় আছে, এটাকে বলা হয় স্বয়ংভূত ভোগ। তারপর 2 নম্বর হচ্ছে কি? প্ররোচিত ভোগ। আয়ের পরিমাণ দ্বারা যে ভোগ প্রভাবিত হয় তাকে বলা হয় প্ররোচিত ভোগ। একটা নির্দিষ্ট সময়ের পর আপনারা যখন চাকরিতে ঢুকবেন তখন আপনার আয় বাড়বে। এখন বাবার হোটেলে আছেন, সেই জন্য আয় নেই, বাবা যা দেয় তা খেয়ে কোনো রকম বেঁচে আছেন। এরপর যখন আপনি নিজে আয় করবেন, আপনারা যখন আয় বাড়বে, ইনকাম বাড়বে, তখন আপনার অবশ্যই ভোগ ব্যয়ও বাড়বে। আপনার বিভিন্ন রকমের দ্রব্য ভোগের, বিভিন্ন ধরনের সেবা ভোগের, আপনার আয়ের সাথে সাথে বিভিন্ন ধরনের ভোগের পরিমাণও বাড়বে। এই তোমার আয় বৃদ্ধির কারণে যে ভোগ বাড়তেছে এটাকে বলা হয় কি? প্ররোচিত ভোগ। তাহলে যে ভোগটা আয়ের দ্বারা প্রভাবিত হয় সেটাই হচ্ছে কি? প্ররোচিত ভোগ। তারপর আসেন, মানুষের ভোগ ব্যয় এবং আয়ের মধ্যে বিদ্যমান ক্রিয়াগত সম্পর্ককে ভোগ অপেক্ষক বলে। তাহলে দেখো, মানুষের আয়ের সাথে ভোগের একটা সম্পর্ক আছে না? মানুষের আয়ের সাথে ভোগের একটা কি আছে? সম্পর্ক আছে। তাহলে মানুষের আয়ের সাথে ভোগের যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে বলা হয় কি? ভোগ অপেক্ষক। সেটা কি? এখানে প্রশ্ন হতে পারে ভোগ অপেক্ষক কাকে বলে? তাহলে বলবেন মানুষের ভোগ ব্যয় এবং আয়ের মধ্যে বিদ্যমান ক্রিয়াগত সম্পর্ককে ভোগ অপেক্ষক বলে। আবার এই ভোগ অপেক্ষককে 2 ভাগে ভাগ করা যায়। ক ভাগে? 2 ভাগে। একটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষক, যেটাকে প্রকাশ করা হচ্ছে C = A + BY। আর একটা হচ্ছে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক, যেটাকে লেখা হয়েছে C = BY। এখানে খেয়াল করবেন, স্বল্পকালীন ভোগ অপেক্ষকের মধ্যে ছোট হাতের একটা এ আছে অতিরিক্ত, কিন্তু দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে ছোট হাতের এটা নাই। তাহলে এখানে কোনটা দ্বারা কি বোঝায়? এ দ্বারা স্বয়ংভূত ভোগ বোঝায়, বি দ্বারা প্রান্তিক ভোগ প্রবণতা MPC বোঝায়, এবং ওয়াই দ্বারা ব্যয়যোগ্য আয় বোঝায়। তাহলে দীর্ঘকালে ছোট স্বয়ংভূত ভোগ এটা আছে কি নাই? নাই। দীর্ঘকালে স্বয়ংভূত ভোগ নাই, কিন্তু স্বল্পকালে স্বয়ংভূত ভোগ আছে। এটাই হলো স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য। স্বল্পকালে স্বয়ংভূত ভোগ আছে, কিন্তু দীর্ঘকালে স্বয়ংভূত ভোগ নাই। বিষয় দুটাকে আমরা একটু যদি চিত্রের সাহায্যে দেখি, স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগের বেলায়। এখানে আমরা প্রথম চিত্রে দেখাচ্ছি স্বয়ংভূত ভোগ, আর দ্বিতীয় চিত্রে দেখাচ্ছি প্ররোচিত ভোগ। উভয় চিত্রের লম্বক্ষে ভোগ, লম্বক্ষে ভোগ, ভূমিয়ক্ষে আয়, ভূমিয়ক্ষে আয়। এবার দেখো, 45 ডিগ্রি রেখার প্রতিটি বিন্দুতে আয় ও ব্যয় পরস্পর সমান। এই যে এখানে একটা 45 ডিগ্রি রেখা অঙ্কন করা হয়েছে না? এই রেখার প্রত্যেকটা বিন্দুতে আয় ব্যয় কি? সমান। অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলের এই কোণকে সমানভাবে ভাগ করলে তাহলে প্রত্যেক উভয় দিকেই সমান হবে না আয় ব্যয়। এই জন্য বলা হচ্ছে কি 45 ডিগ্রি রেখার প্রতিটি বিন্দুতে আয় ব্যয় পরস্পর সমান। স্বয়ংভূত ভোগ
আয় দ্বারা প্রভাবিত হয় না, প্ররোচিত বুক আয় দ্বারা প্রভাবিত হয়। তাহলে দেখো স্বয়ংভূত বুক, এই যে CA, এটা দ্বারা আমরা এখানে বুঝাইছি কি স্বয়ংভূত বুক, ঠিক আছে। অর্থাৎ একটা ব্যক্তির আয় ছিল না, শূন্য, এখানে মানে কি শূন্য, শূন্যের বেলায়ও তার স্বয়ংভূত বুক ছিল, এরপরে ক্রমান্বয়ে আয় বাড়তেছে, কিন্তু তারপরেও স্বয়ংভূত বুকটা স্থির, এটা কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। কিন্তু প্ররোচিত বুকের বেলায় এই C প্রাইম দিয়ে বোঝাচ্ছি প্ররোচিত বুক, এখানে দেখো C প্রাইমটা ক্রমাগতভাবে বাড়তেছে, তার মানে মানুষের আয় যতই বাড়বে তখন প্ররোচিত বুক ততই বাড়বে, তার মানে এটা আয় দ্বারা প্রভাবিত হয়। তাহলে প্ররোচিত বুক আয় দ্বারা প্রভাবিত হয় এবং দীর্ঘকালে মানুষ যা আয় করে তার সবটুকুই সে বুক করে না। প্ররোচিত বুক রেখা তাই কি হয় 45 ডিগ্রি রেখা নিচে অবস্থান করে। এই দেখো 45 ডিগ্রি যদি বরাবর যদি বুক ব্যয় হতো তাহলে আয় ব্যয় সমান হয়ে যেত, তার মানে যা আয় করছে তাই ব্যয় করে ফেলছে। কিন্তু এই যে বুক ব্যয় রেখাটা 45 ডিগ্রির থেকে একটু নিচে, তার মানে কিছু অংশ, এই যে গ্যাপটা, এই কিছু অংশ সে কী করে সঞ্চয় করে, সবটুকু সে বুক করে না। তাহলে এই চিত্র থেকে কী মনে রাখতে হবে, স্বয়ংভূত বুক রেখাটা হবে ভূমিয়কের সমান্তরাল, আর প্ররোচিত বুক রেখাটা হবে কি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, তবে 45 ডিগ্রি রেখার নিচে। কথা ক্লিয়ার? এবার আসি, ওই যে দুইটা বুক অপেক্ষক পড়ছিলাম, একটা স্বল্পকালীন একটা দীর্ঘকালীন। এবার দেখো স্বল্পকালীন বুক অপেক্ষক এবং দীর্ঘকালীন বুক অপেক্ষক। তাহলে এখানেও আমরা লম্ব অক্ষে বুক এবং ভূমি অক্ষে আয় দেখাচ্ছি স্বল্পকালীনের বেলায়, আর দীর্ঘকালেও লম্ব অক্ষে বুক এবং ভূমি অক্ষে আয় পরিমাপ করা হয়েছে। চিত্রে স্বল্পকালীন বুক অপেক্ষকটি লম্ব অক্ষ হতে উঠে, কেননা সেখানে স্বয়ংভূত বুক বিদ্যমান। তাহলে দেখো তো এখানে বুক রেখাটা, এটা কিন্তু এই যে লম্ব অক্ষ এখান থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ শূন্য থেকে নয়, এটা হলো স্বয়ংভূত বুক রেখা, ঠিক আছে। এই রেখাটা কি রেখা? স্বয়ংভূত বুক রেখা। স্বল্পকালে এই স্বয়ংভূত বুক রেখাটা শূন্য থেকে শুরু হয়েছে নাকি আরও উপর থেকে শুরু হয়েছে? আরও উপর থেকে শুরু হয়েছে, তার মানে স্বল্পকালে অবশ্যই কি থাকবে? স্বয়ংভূত বুক থাকবে। কিন্তু দীর্ঘকালে দেখো তো, দীর্ঘকালীন বুক অপেক্ষকটি মূল বিন্দু হতে উঠে, কেননা সেখানে স্বয়ংভূত বুক নেই এবং তা 45 ডিগ্রি রেখার নিচে অবস্থান করে। তাহলে দেখো এই দীর্ঘকালীন বুক রেখাটা, এই CA রেখাটা, এটা কিন্তু শুরু হয়েছে মূল বিন্দু থেকে, মানে 0 থেকে, অর্থাৎ যখন আয় শূন্য তখন প্ররোচিত বুক নাই, আয় বাড়বে প্ররোচিত বুকও বাড়বে, তবে সেটা 45 ডিগ্রি রেখার নিচে অবস্থান করবে, কারণ মানুষ যা আয় করে তার সবটা কী করে না? ব্যয় করে না, বুক করে না। এই জন্য এর অর্থ হলো যে কি আয় বাড়লে বুক ব্যয় বাড়বে, তবে আয় যে হারে বাড়ে বুক ব্যয় সে হারে বাড়ে না, তার জন্য এটা কী করে? কম হারে বাড়ে। তাহলে এখন এই চিত্রটা দেখলে, উদ্দীপক যদি এটা দেয় তাহলে বুঝতে হবে এটা কি অপেক্ষক, স্বল্পকালীন বুক অপেক্ষক। এটা কেমনে বুঝবে? কারণ এখানে বুক অপেক্ষক C রেখাটা মূল বিন্দু থেকে শুরু না হয়ে মূল বিন্দুর আরও উপর থেকে শুরু হয়েছে, খেয়াল রাখবেন। আর এখানে অপেক্ষকটা দেখবেন A + BY, এখানে স্মল a দ্বারা স্বয়ংভূত বুক বোঝানো হয়েছে, তার মানে এখানে স্বয়ংভূত বুক আছে। আর দীর্ঘকালীনের বেলায় দেখবেন যে এখানে বুক রেখাটা মূল বিন্দু থেকে শুরু হয়েছে, আর এখানে C = BY, তার মানে এখানে স্বয়ংভূত বুক ছোটো হাতের এ নাই। এই দুইটা পার্থক্য দেখলে বুঝতে পারবেন এটা স্বল্পকালীন, এটা দীর্ঘকালীন। তাহলে এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম বুক ব্যয় নিয়ে, এখন পড়বো কি? বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? আয় দ্বারা। তাহলে বিনিয়োগ কাকে বলে? সঞ্চিত অর্থ সম্পদকে যখন আয় বা উৎপাদন সৃষ্টির কাজে নিয়োজিত করা হয় তখন তাকে বিনিয়োগ বলে। তোমার কিছু টাকা ব্যাংকে জমা আছে, অলসভাবে পড়ে আছে, এটা হলো শুধুমাত্র সঞ্চয়। যদি তোমার ওই সঞ্চিত অর্থ দিয়ে তুমি কোনো একটা দ্রব্য উৎপাদনের কাজে ব্যবহার করো তখন সেটা হবে বিনিয়োগ, ঠিক আছে। টাকা অলসভাবে সঞ্চয় থাকলে সেটা কিন্তু বিনিয়োগ হবে না, এটা মনে রাখিও। অলসভাবে টাকা পড়ে থাকা হলো শুধুমাত্র সঞ্চয়, আর এই সঞ্চিত অর্থ যখন উৎপাদন কাজে ব্যবহার করা হবে তখনই সেটা কী হবে? বিনিয়োগ হবে। এবার এই বিনিয়োগের মধ্যেও আবার দুভাগে ভাগ করা যায়, স্বয়ংভূত বিনিয়োগ, প্ররোচিত বিনিয়োগ। অর্থাৎ আয়ের পরিমাণ দ্বারা যে বিনিয়োগ প্রভাবিত হয় না, তার মানে স্থির, তাকে বলা হবে স্বয়ংভূত বিনিয়োগ। আর প্ররোচিত বিনিয়োগ হচ্ছে কি? আয়ের পরিমাণ দ্বারা যে বিনিয়োগ প্রভাবিত হয় তাকে বলা হয় প্ররোচিত বিনিয়োগ। ঠিক সেম টু সেম না সংজ্ঞাটা?
ওই যে বুকের বেলায়ও আয় থাকুক আর না থাকুক, যেই বুকটা ছিল সেটাই হলো স্বয়ংভূত বুক। এখানেও তোমার আয় থাকুক আর না থাকুক, তুমি যে বিনিয়োগটা করতেছ স্থিরভাবে ওটা হলো কি স্বয়ংভূত বিনিয়োগ। আর তোমার আয়ের দ্বারা যে বিনিয়োগটা প্রভাবিত হবে সেটা হবে প্ররোচিত বিনিয়োগ। তাহলে এতটুকু জানলেই হবে শুধু বিনিয়োগ সংক্রান্ত। এরপরে হচ্ছে কি সরকারি ব্যয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, যেটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, জি দ্বারা। তাহলে সরকারি ব্যয় কি? অবকাঠামো নির্মাণ সহ সামাজিক কল্যাণ সাধনে সরকার যে সকল অর্থ ব্যয় করে তাকে বলা হয় কি সরকারি ব্যয়। সরকারি ব্যয়ের মধ্যে সরকারি ভোগ ব্যয় ও সরকারি বিনিয়োগ ব্যয় অন্তর্ভুক্ত। তাহলে সরকার আমাদের দেশের যত প্রকার অবকাঠামো আছে সব নির্মাণের জন্য কী করে থাকে, ব্যয় করে থাকে। এগুলোর সমষ্টি হলো কি সরকারি ব্যয়। সরকারি ব্যয়ের মধ্যে সরকারিভাবে যেটা ভোগের জন্য ব্যয় করা হবে সেটাও থাকবে, সরকারিভাবে বিনিয়োগের জন্য যেটা ব্যয় করা হবে সেটাও থাকবে। তারপর আসি সঞ্চয়, সেভিংস। সেভিংস জিনিসটা কি? মানুষ তার আয়ের যে অংশ বর্তমানে ভোগের জন্য ব্যয় না করে ভবিষ্যতের জন্য জমা রাখে তাকে বলা হয় কি সঞ্চয়। আজকে যা আয় করতেছ তার থেকে সবটুকুই ব্যয় না করে ভোগের জন্য কিছু অংশ আগামীর জন্য ভবিষ্যতের জন্য জমা রাখলে তাকে বলা হবে কি সঞ্চয়। সঞ্চয়কে বলা হয় বিনিয়োগের ভিত্তি। কারণ মানুষ যে কোনো জায়গায় বিনিয়োগ করার জন্য চিন্তা করে তখন সে আগে থেকে কী করে কিছু কিছু সঞ্চয় করে রাখে, যাতে সেই সঞ্চিত অর্থ দ্বারা সে কী করতে পারে, বিনিয়োগ করতে পারে। এই জন্য সঞ্চয়কে বলা হয় কি বিনিয়োগের ভিত্তি বলা হয়। এবার দেখেন এতক্ষণ যে আলোচনাটা করলাম তার উপর ভিত্তি করে যশোর বোর্ড 2019 সালের একটা সৃজনশীল এখন আমরা সমাধান করব। বলছিলাম না আজকের পাঠ থেকে বোর্ডে প্রশ্ন আসবে, তাহলে আসছে কি না? যশোর বোর্ড 2019 কি আসছে পড়েন তো। এখানে একটা স্বল্পকালীন ভোগ সমীকরণ দেওয়া আছে, c = 100 + 0.6y। তাহলে কিছুক্ষণ আগে আমরা যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক পড়ছিলাম, কি পড়ছিলাম এখানে c = a + by পড়ছি না, c = a + by। এখন সেই সমীকরণে a এর জায়গায় কি দিছে 100, b এর জায়গায় কি দিছে 0.6, তারপর y এর জায়গায় y রয়ে গেছে। তাহলে এটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক কিনা? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আই মানে বিনিয়োগ দেওয়া আছে কত 200, জি সরকারি ব্যয় দেওয়া আছে কত 250, ঠিক আছে। তাহলে এখানে সি মানে ভোগ, আই মানে বিনিয়োগ এবং জি মানে কি সরকারি ব্যয়। তাহলে বলা হচ্ছে দেখি উদ্দীপকের আলোকে জাতীয় আয় নির্ণয় করো। তো জাতীয় আয় নির্ণয় করার জন্য আমরা শুরুতে পড়ছি না যে এখানে কয়টা খাত দেখা যাচ্ছে, ভোগ, বিনিয়োগ এবং সরকারি ব্যয়। তাহলে 3 খাত বিশিষ্ট জাতীয় আয়। কয় খাত বিশিষ্ট জাতীয় আয়? তো 3 খাত বিশিষ্ট জাতীয় সমীকরণটা কীরকম ছিল? y = c + i + g, y = c + i + g। তাহলে এই জাতীয় আয় নির্ণয়ের সূত্রটা লিখলাম, লিখে এবার মান বসাই দাও। প্রথমে c এর মান হচ্ছে পুরোটা 100 + 0.6y, পুরোটা বসাই দিলাম, ঠিক আছে। এরপরে প্লাস আই এর মান কত 200 বসাই দাও। এর প্লাস জি এর মান কত 250 বসাই দাও। তাহলে সি, আই এবং জি এর মান বসি। এটুকু ক্লিয়ার? এবার আমরা জাস্ট যোগ বিয়োগ করবো। যোগ বিয়োগ করে দেখা যাচ্ছে দেখি এই 100, এই 200, এই 250 যোগ করলে কত হবে 550। আর দিকে 0.6 রয়েই গেল, ঠিক আছে। এবার এটাকে জিনিস খেয়াল করেন, আমি এই ওয়াই ওয়ালাটাকে সামনে নিয়ে আসলাম, y - 0.6y হয়ে যাবে, কারণ এটা ছিল সমানের ডান পাশে মানে পজিটিভ, যখন বাম পাশে যাবে তখন কি হবে নেগেটিভ। আর এদিকে সমান সমান ওদিকে আর কী রয়ে গেল 550। এবার এখানে একটা ওয়াই, এখানে সিঙ্গেল ওয়াই মানে কয়টা ওয়াই? একটা ওয়াই। তার মানে এটার সামনে একটা অবশ্যই কি আছে, এটার সাথে একটা 1 আছে। এই 1 থেকে 0.6 বিয়োগ করলে আর কত থাকবে বলেন তো 0.4। 1 থেকে 0.6 বিয়োগ করলে কত 0.4। এখন এই কথাটাকে বুঝে আসছে? এখানে 1 করতে থেকে বললাম, এখানে যেটা সিঙ্গেল ওয়াই এটার সাথে সবসময় কি থাকবে একটা 1 থাকবে। এই 1 থেকে 0.6 বিয়োগ দিলে হবে 0.4y, ঠিক আছে। আর এখানে 550 রয়ে গেল। তাহলে এবার ওয়াইটা রেখে দিলাম 0.4, এটা এবার সমানের বাম পাশে গুণ আকারে আছে, ডান পাশে গেলে কি হয়ে যাবে ভাগ করলে ফলাফলটা হবে কত 1375। তার মানে জাতীয় আয় নির্ণয় হয়ে গেল কত 1375। কথা ক্লিয়ার? এইটুকুতে আপনার এটার আনসার হওয়া শেষ। এবার গোড়ার গয়ে দেখেন
গয়ের মধ্যে কি বলছে, উদ্দীপকের আলোকে বক্ররেখা অঙ্কন করে চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। প্রথমে জাতীয় নির্ণয় করতে বলছে, জাতীয় নির্ণয় করে দেখাইছি, এখন আবার বক্ররেখা আঁকতে বলা হয়েছে। কি রেখা? বক্ররেখা। তো বক্ররেখা আঁকার আগে আমাকে দেখতে হবে এটা কোন ধরনের বুক, স্বল্পকালীন বুক, স্বল্পকালীন বুক। আচ্ছা, উদ্দীপকের আলোকে বক্ররেখা অঙ্কন করার জন্য ওয়াই এর বিভিন্ন মানে ভোগ ব্যয় সি এর মান নির্ণয় করে আগে একটা সূচি তৈরি করে নিই। আগে একটা কী করতে হবে, সূচি তৈরি করতে হবে। সূচিটা কীরকম, ওই যে সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.6 ওয়াই যেটা দেওয়া আছে, ওইখানে জাস্ট কী করবো আমরা, ওয়াই এর মানটা আমাদের ইচ্ছা মতো ধরবো, তাহলে অটোমেটিক সি এর মানটা কী হয়ে যাবে, বের হয়ে যাবে। কারণ ওয়াই হলো স্বাধীন চলক, স্বাধীন মানে ইচ্ছা মতো মান ধরা যাবে, আর ওয়াই হল সি হলো কি অধীন চলক। তাহলে ওয়াই এর মান যদি প্রথমে 0 ধরি, তাহলে এখানে 0 বসাইলে 0 দ্বারা 0.6 গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে 100 এর জায়গায় 100 হয়ে যাবে। তার মানে সি এর মান কত, 100। এখন ওয়াই এর মান যদি আমি 100 ধরি, তাহলে এইখানে ওয়াই এর জায়গায় যদি 100 বসাই, তাহলে 0.6 দিয়ে 100কে গুণ করবেন, তারপরে 100 দ্বারা যোগ করবেন, তাহলে 160। ঠিক আছে। এরপরে ওয়াই এর মান যদি 200 ধরি, তাহলে এই জায়গায় ওয়াই এর জায়গায় যদি 200 বসাই, তাহলে 200কে 0.6 দ্বারা গুণ, তারপরে 100 যোগ, তাহলে কত 220। তাহলে সি এর মান পেয়ে গেলাম। ওয়াই এর মান যখন 0, 100, 200, 0, 100, 200, তখন সি এর মান 100, 160, 220। এই যে 100, 160, 220। তাহলে আবার আমরা কি করব, ভূমি অক্ষে দেখাবো ওয়াই এর মান, আর লম্বকে দেবো কি বুক ব্যয় সি এর মান। দেখেন তো এবার ওই সূচি থেকে আমরা মানগুলো এখানে নিয়ে আসলাম। ওয়াই এর মান কত, 0, 100, 200, তাই না? আর সি এর মান কি, ওয়াই এর মান যখন 0 ছিল তখন বুকের মান কত পাইছিলাম, 100। তাহলে এখান থেকে শুরু হচ্ছে। ওয়াই এর মান যখন 100, বুকের ব্যয় কত, 160, সম্পর্ক নির্দেশকারী বিন্দু হলো কি বি। তারপরে ওয়াই এর মান যখন 200, বুক ব্যয় কত, 220। তাহলে আবার এ বি সি বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পাওয়া গেল, এটাই হলো কি বক রেখা। এটা কি রেখা, বক রেখা। এটা কোন ধরনের বুক, স্বল্পকালীন বুক, কারণ এখানে স্বয়ংভূত বুক আছে। কেমনে বুঝলাম, এটা 0 থেকে শুরু না হয়ে বুক রেখাটা কোথা থেকে শুরু হয়েছে, 100 থেকে। তাহলে এবার আমরা একটা চিত্রের বিশ্লেষণটা করে নিই। চিত্রে ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে বুক ব্যয় নির্দেশ করা হয়েছে। এখানে আয় 0 টাকা হলে বুক ব্যয় 100, যার সমন্বিত বিন্দু কিউ। তাহলে এটা হচ্ছে এখানে বিন্দুটা এ হবে, এটা বলে কিউ পড়ে গেছে। তাহলে আয় যখন 0 তখন বুক হচ্ছে 100, সম্পর্ক নির্দেশকারী বিন্দু হবে কি এ। এখন আয় বেড়ে 100 টাকা হলে বুক বেড়ে 160 টাকা হয়, সমন্বিত বিন্দু হলো বি, এই যে বি বিন্দু। তারপরে আয় আরও বেড়ে 200 টাকা হলে বুক ব্যয় বেড়ে হয় 220 টাকা, যার সমন্বিত বিন্দু হলো সি। তাহলে এ বি সি বিন্দুগুলো যোগ করে যে রেখাটি পাওয়া যায় সেটাই হলো বুক ব্যয় রেখা বা সি রেখা। অবশ্যই এই সি রেখার উদ্দীপকের আলোকে অঙ্কন করা হয়েছে। ঠিক আছে। তাহলে আমরা একটা সৃজনশীল সমাধান করে ফেললাম আলটিমেটলি। এখন আরেকটা সৃজনশীল তোমাদের জন্য দিয়ে গেলাম, সেটা কি একই টপিক্স থেকে, আজকের টপিক্স থেকে কুমিল্লা বোর্ড 2019 একটা সৃজনশীল আসছে। দেখো কীরকম বলা হচ্ছে কি, বি দেশের ব্যক্তিগত বুক, সি বিনিয়োগ আয় এবং সরকারি ব্যয় জি নিম্নরূপ। কীরূপ, এখানে সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.5 ওয়াই, আই ইজ ইকুয়াল টু 100, জি ইকুয়াল টু 100। খুব এখন কিছুক্ষণ আগে যেটা করছে এটার মতো না, জাস্ট এখানে কি পরিবর্তন করছে, সি এর মধ্যে 0.6 দিয়ে করছি আমরা, এখন 0.5 দিছে। আয়ের মান ওখানে ছিল কত, আয়ের মান ওখানে ছিল মনে হয় 200, এখন 100 করে দিছে। তার জি এর মান ওখানে ছিল মনে হয় 200, এখানে করে দিছে 200, এখানে ছিল 250, এখানে দিচ্ছে 100। মানটা জাস্ট একটু চেঞ্জ করলো, আর সবগুলো ফিগার সেম। তাহলে এখান থেকে তোমাকে কীভাবে করতে বলছে, দেখুন সামগ্রিক চাহিদা এডি ও সামগ্রিক যোগান এএস এর মাধ্যমে বিদেশের ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। এরপরে প্রশ্ন হচ্ছে কি, সরকারি ব্যয় জি বৃদ্ধি পেয়ে 200 হলে ভারসাম্য জাতীয়ের মধ্যে কী পরিবর্তন হবে। তার মানে এখানে জি এর মান 100 থেকে যদি 200 জায়গায় হয়, তাহলে ভারসাম্যের মধ্যে কী পরিবর্তন হবে এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। একটা প্রশ্ন শেষ। আর একটা প্রশ্ন দিচ্ছে, দেখো ঢাকা বোর্ড 19 ঠিক একই রকম, সি ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.9 ওয়াই। এখানে সি মানে বুক আর ওয়াই মানে জাতীয় আয়। এখান থেকে উদ্দীপকের
বুক অপেক্ষকটি চিত্র উপস্থাপন করা। কিছুক্ষণ আগে যে বুক অপেক্ষক একে দেখাইলাম হুবহু এটা দেখাইতে বলা হচ্ছে। আর উদ্দীপকে আই স্তর 0 হলে বুক স্তর কত হবে এবং কেন হবে। তার মানে এখানে ওয়াই এর মান যদি 0 আসে তাহলে বুক কি হবে। তাই এখানটাতে আমরা ইজিলি বলতে পারি এখানে আই এর মান যদি 0 হয় তাহলেও এখানে বুকের মান কত হবে 100। তার মানে এখানে স্বয়ংভূত বুক বিদ্যমান। তাহলে বলেন আজকের টপিক থেকে বোর্ডে একটা প্রশ্ন অবশ্যই আসবে, আপনারা পারবেন তো ইনশাআল্লাহ। তাহলে এই হলো আজকের মতন, পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল।